নমস্কার সুধী নাট্যমতি দর্শক বৃন্দ। সর্বপ্রথমে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে ও রাধা কৃষ্ণের চরণে জানাই শতকোটি প্রণাম। তারপর জানাই উপস্থিত দর্শক মণ্ডলী, উৎসব পরিচালক কমিটি, প্রশাসনের ব্যক্তিত্বগণকে শঙ্কর মোড় বড়পাড়া আদর্শ সব্যসাচী ক্লাবের পক্ষ হতে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হচ্ছে আজকের নাটক ভালোবাসার সমাধি। রচনা ভোলানাথ কর্মকার, পরিবেশনা শঙ্কর মোড় বড়পাড়া আদর্শ সব্যসাচী ক্লাবের কলা কুশলী বৃন্দ। নাট্য নির্দেশনা মৃণাল বাড়ুই, সুর ও আবহ সঙ্গীত তাপস বর ও পরিমল মিস্ত্রি, ধ্বনি পম্পা সাউন্ড, সাজসজ্জা শম্ভু নারায়ণ মণ্ডল, দল ম্যানেজার গৌতম রায়। শুরু হচ্ছে উপস্থিত দর্শক মণ্ডলীর আশীর্বাদ ধন্য পাথেয় করে সব্যসাচী ক্লাবের 1430 বঙ্গাব্দের এক অশ্রু সজল সামাজিক নাটক ভালোবাসার সমাধি। ভালোবাসার সমাধি, ভালোবাসার সমাধি। সংসারে বধূ সেজে ওই তুলসী মঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালবে, কিন্তু না, আজকের সমাজে ওসব অচল। আরে বাবা, আমরা হলাম হাই সোসাইটির মানুষ, প্রয়োজন হলে একটু ড্রিঙ্ক করে ডান্সও দিতে হবে, তা নয় মাথায় 3 হাত ঘন্টা। ধনেশ্বরী অফিস, আরে আমার অফিস। আরে হ্যাঁ ডার্লিং, আমার ডিউটি করে টাইম জ্ঞান আছে নাকি? ওই রাতে করবো, আমি আমার বস, উনি যখন আমাকে কল দেবেন তখনই আমাকে অফিসে যেতে হবে। আমার কাজ হলো শুধু ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করা। আমি হলাম কুখ্যাত ক্রিমিনাল, আমি চাই শুধু মুঠো মুঠো টাকা। প্রয়োজন আছে, আমার দুটো ছেলে, ওদের ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে চাই। সাবিত্রী, এখানে সত্য ধর্মের কোনো কদর নেই। অন্যায়ের পথে গমন করলে বাধা বিঘ্ন আর অন্যায় তুষার আলো জলে পুড়ে ছাই হয়ে যেতে হবে সাবিত্রী।
বলেছি সে যাতে আমার বুকে ছোবল না বাড়তে পারে তার ব্যবস্থাই করছি। তুমি আমাকে ছেড়ে চলে যাও না স্বামী। তুমি আমাকে ছেড়ে চলে যাও না। যেও না স্বামী। नायक नहीं कल नायक हूँ मैं। ব্যাস আমার চলার পথে যে কাটা কাজটা ছিল তাকে আমি সমাজে উপরে ফেলে দিলাম। তোমাদের মা ওই দেখো তোমাদের মা ঘুমোচ্ছে। তোমাদের মা আর কোনোদিন কথা বলবে না। কেন বাবা? কারণ কারণ তোমাদের মা মারা গেছে। না, 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 আমি তোমাদের মাকে খুন করিনি। না, না, আমি তোমাদের মাকে খুন করিনি। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। তুমি খুনি! দূরে, খুনি তুমি! অনেক দূরে। যেখানে গেলে কেউ কোনোদিন আর আমার সন্ধান পাবে না। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। বাবা আর ফিরবে না রে ভাই। দাদা আমার জীবনে ভয় করছে দাদা। মা মরে পড়ে আছে, বাবা তার প্রাণ বাঁচাতে পালিয়েছে। তাহলে আমরা এখন কার কাছে থাকবো? তার চেয়ে বড় চল আমরাও পালিয়ে যাই। কোথায় যাবি রে দাদা? ওই স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, ওই ট্রেনে চেপে আমরাও পালিয়ে যাই। চল আমাকে নিয়ে চল দাদা। ভাই তাড়াতাড়ি আয়। ভাই আমি ট্রেনে উঠে পড়েছি, নামতে পারছি না, তাড়াতাড়ি আয়। আজ থেকে তুমি আমায় বাবা বলে ডাকবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমাকে আমি বাবাই বলে ডাকবো। সোনা ছেলে, চলো চলো আমার সঙ্গে তুমি বাড়ি চলো। কর্মের মাঝে ঘন্টা কাটা জব করে রাখতে হবে, তার কাছে মাঝে ঘন্টা দিতে হবে।
ভালোবাসাকে তুমি কখনো প্রত্যাখ্যান করতে পারবে না। লায়লা যখন মজনুর প্রেম করতে তাই অবনত স্রোতের বন্যা করে দিয়েছিল, রায় যেমন কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে গেছিল, সমস্ত কথা ভুলে গেছিল, সেগুলো তুমি আমার কথা বলে অবিরাম আমাকে ভালোবেসে যাবে। তুমি আমার শুধু আমারই হয়ে থাকবে সারাটা জীবন। আমার এই মনের মণিকথায় এই বাগানে তুমি মালিনী হয়ে থেকো দুর্গা, তুমি মালিনী হয়ে থেকো দুর্গা। আমি আসছি। 10 বছর পরের ঘটনা। ছুটতে ছুটতে তোরা প্রাণটা চায়, এবার একটু না খেলে চলবে না। এতক্ষণে সারা ঘরে প্রাণটা এলো। আমার সেই অসহ্য যন্ত্রণা, কিন্তু এই কিসের যন্ত্রণা? আমি অতীতটাকে এত চেষ্টা করে ভুলে থাকতে পারছি। এখন আমার বয়স 22 বছর। আজ থেকে 10 বছর আগে এক মর্মান্তিক ঘটনা আমাকে দিন রাত করে খাচ্ছে। কিন্তু না, আমি সবকিছু ভুলে থাকতে চাই। বুঝতে পারছেন না? আকাশ থেকে ঠিকরে পড়লেন মনে হলো। আপনি যদি আমার বাবার বয়সে যদি না হতেন, যে মুখ দিয়ে আমি নোংরা কথা উচ্চারণ করেছো, তাই মুখ আমি ঘুষে দেন ফেলে দিলাম। আমি কিন্তু রেগে যাচ্ছি যতীন বাবু। কি আমি হলুম গিয়ে এই বাড়িওয়ালা আবার এ বাড়ি অতিথি, আমাকে ফল মিষ্টি চা দিয়ে আপ্যায়ন না করে মুড়ো ঝাঁটা উঠতে গেল। সেই ব্যবস্থাই তো করা হচ্ছে। ফুলকো লুচির উপরে বুটের ডাল দিয়ে আপনাকে সেবা করা হবে। আমি হলুম গিয়ে এই দীনেশ নন্দী, আমার সঙ্গে মন্দবাজি সব চালাবো, ফোন করে ফেলবো, মিথ্যেবাজি ধাপ্পাবাজ, আমার বাড়ি ভাড়া দেবে না, সে কি মোটেই বললাম নাকি? দিনেশ বাবু, না না, কোনো ক্ষমারে
করো। আরে যান যান, ওই পারেন তো যাওয়ার সময় হাতে করে একটা রুই মাছ নিয়ে যাবে। আরে অবশ্যই নিয়ে যাবো, বটেই তো। এই তোমাদের আমি ছাড়বো না। দিনেশ বাবু, কাল সকালে আমি সঙ্গে পুলিশ নিয়ে আসবো, বুঝলে? ভালোই বাড়ি ভাড়াটা মিটিয়ে দাও তো ভালো, নইলে নইলে কি করবে তুমি? আমি জোর করে তোমার এই বোনটিকে না বিয়ে করবো। হিম্মত থাকে তো বাধা দিও। এই আমি বলে গেলাম, বুঝলে তো? এই আমি শান্ত। দিনেশ বাবু কি সত্যি সত্যি থানায় ফোন করে? তাতে ভয় কি বাবা? এই ভাড়া বাড়ি থাকার চেয়ে জেলখানা অনেক ভালো। তুই যা বলেছিস বাবা, আমাদের দিনগুলো বড় বিপদে বাবা। একটু মাঝে মাঝে আমার কোনো ভয় হয় না। তোদের এই দুই ভাই বোনকে নিয়ে আমি কি বলি দুঃখের সাগর পাড়ি দেবো। প্রশান্ত, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি যদি কিছু সবজি আনতে পারি। বাবা, আরে প্রশান্ত, হ্যাঁ, ভগবান যে আমাদের দিন দরিদ্র করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তাই তো দুঃখ, মান, অভিমান এগুলো জন্মাবার আগেই বিলুপ্ত হয়ে গেছে। বাবা, আমাদের মতো গরিবের কোনো মঙ্গল নেই রে প্রশান্ত, কোনো মঙ্গল নেই। এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম, টাকা ছাড়া এ দুনিয়া ফাঁকা রে প্রশান্ত, সবই ফাঁকা। বাবা ঠিকই কথা বলেছি। আমরা একেবারে ভবে আগে সন্ধ্যা করতে এসেছি। আমরা নিমিত্তে মাত্র। আসলে দিনেই যন্ত্র আর আমরা যন্ত্রী। এই বুড়ো হাতটা পালিয়ে গেল। নইলে ভদ্রতা কাকে বলে এই পুরো ঝাঁটা দিয়ে শিখিয়ে দিতাম। এই হ্যাঁ দিনটা, তুই জানো কোথায় বেরোবি বলে ভাবছিলিস, তাই না? কোথায় আর যাবো দাদা? আমার যে কাজ তা তো আমায় করতেই হবে দাদা। না হলে এই ডান হাতটা মুখে উঠবে কেমন করে? সেই জন্য আমি খুব অনুতপ্ত রে বোন। সত্যি আমি বাবার অযোগ্য সন্তান। নইলে আমি থাকতেই তোকে টিউশনি করে সংসার চালাতে হয়। কিন্তু তুই বিশ্বাস করে বোন, তোর রোজগার আমি অন্য, আমি একদিনও শান্তিভাবে খেতে পারি। চোখের জলেই আমার তোমার বাবাকে ভিজে যায়। কিন্তু কথাটা সেভাবে করতে চাইনি দাদা। এই যে, তুই বলবি কেন? আমার বিবেক আমাকে অহরহ দংশন করে। কিন্তু দাদা কেন? এই উত্তর তোকে এই মুহূর্তে দিতে পারবো না রে বোন। দেবো সাইদেই, যেদিন তোরে বিয়ে দিয়ে এই চিত্ত বাবার প্রতি সংসারের কর্তব্য করতে এই যে দাদা, তুমি কাঁদছো দাদা। তোমার চোখে জল। দাদা দাদা, এই সংসারের চরিত্রে যে তোমার চোখে জল মানায় না বলো? না, চোখে জলটা মুছে দাও। এই যে দাদা, তোমার কাজে জলে পুড়ে যাচ্ছে। পুরে পশ্চিমে হয়ে গেলেও তো এই সংসারের সমস্ত জ্বালা থেকে মুক্তি পেতে হয়। কিন্তু নিষ্ঠুর নিয়তি আমার দিকে বিরাম তাকায় না, বিরাম তাকায় না। কি ব্যাপার দুর্গা, কার সীমার কথা ভাবছো? তাহলে তুমি আমার কথা চিন্তা করো। কেন? তোমার ওই উজাড় করা ভালোবাসার বিনিময়ে? ভালোবাসাকে অর্থের দাড়ি পাল্লায় মাপা যায় না দুর্গা। তোমাকে জানো দুর্গা, তোমাকে ওই বিয়ের দিনটা আমি জানাতে এলাম। আমার বিয়ে আর আমার কাজ। হ্যাঁ বাবা, আমার। তাই তোমাকে আজকের আমি নিমন্ত্রণ করতে এসেছি একটা মেয়ের সঙ্গে। জানো দুর্গা, মেয়েটি দেখতে যেরকম অপরূপা সেরকম শিক্ষিত। তোমার আবার কি হবে? কোন একটা রাজপুত্র এসে টাকা
লাট্টু ঘোড়া চাপে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। এই কথাটা তুমি বলতে পারলে? তবে ভালোবাসার নামে মিথ্যে স্বপ্ন দেখে আমার জীবনে তুমি কেন ব্যর্থ করে দিলে? বলো কেন কেন কেন? এই মরেছে, এই মেয়ে মানুষকে যে কিভাবে ভোলাতে হয় তা আমার জানা নেই। আরে বাবা, সেই মেয়েটিকে সেটা তো আগে জানবি। কে কে সেই ভগবতী? সেই ভাগ্যবতীটা হলো আমার মনের রানী দুর্গা। সত্যি বলছো উজ্জ্বলদা? এই তোমার অঙ্গ আমি স্পর্শ করে বলছি, সত্যি সত্যি সত্যি। পরে আবার ভুলে যাবে না তো? ভুলে যাবো বলে তো তোমার মনের সঙ্গে আমার মনকে গাঁথিনি দুর্গা। উজ্জ্বলদা, চাঁদ কি পারে পূর্ণিমাকে ভুলে থাকতে, মেঘ কি পারে বৃষ্টিকে ভুলে থাকতে, সূর্য কি পারে তার উজ্জ্বলতাকে ভুলে থাকতে। কিন্তু আমার যে ভীষণ ভয় করে উজ্জ্বলদা। তোমার বাবাই বা আমাদের এই বিয়েটা মেনে নেবেন কেন বলো? আজও পর্যন্ত তুমি আমার বাবাকে চিনতে পারলে না দুর্গা। উজ্জ্বলদা, কালকে তোমার সম্বন্ধে বাবার সম্বন্ধে আমি আলোচনা করছিলাম। বাবা তো এক কথায় রাজি হয়ে গেলেন, আর বাবা বললেন আগামীকাল বাবা তোমাকে দেখতে আসবেন। হ্যাঁ, কথাটা জানাতে আমি আর সময় নষ্ট না করে এক দৌড়ে আমি এখানে ছুটে এলাম তোমার কাছে। আমি এখন আসছি দুর্গা। না 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 দুর্গা না, তার চেয়ে মূল্যবান হাসি আমি তোমাকে দেখে গেলাম। হ্যাঁ, বাসবো 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 এই কথা আমি তোমাকে বলেই গেলাম। জীবন থেকে অনেক বলো, ভালোবেসে আমার ধন্য করো। আশা জীবন থেকে অনেক বলো, ভালোবেসে আমার ধন্য মৃত্যু হয় না, সেটি অনন্তকাল ঝর্ণা ধারার মতো বয়েই যাবে। আরে চাই তো অনেক কিছু, কিন্তু পাচ্ছি কোথায়? বেশ ভালো, যদি তোমাকে চাই। পাবো মানে আমি তোমাকে পাবো? আসলে কি বলুন তো, আপনি যা প্রত্যাশা নিয়ে এসেছেন হ্যাঁ তা পেতে পারেন, তবে জানেন তো আমি আপনাকে কথা দিতে পারি, আমাকে না পেলে না আমার এই নরম হাতে মিষ্টি করে একটা চর তো আপনি। চর নয় ডার্লিং, চর নয়, আমি যদি ইচ্ছে করি তোমার সারা শরীরটাই পাবো। আশা নিয়ে যখন এসেছি তখন কিছু না নিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি নই। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ইয়ার কতটুকু দেখেছো? যাক সেসব কথা শোনো দুর্গা, তুমি নিশ্চয়ই শুনেছো এই দিব্যেন্দু বোস কোটিপতি। ও, আপনি কোটিপতি? আমাকে আরে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে
চড় মেরেছো তাতে আমি একটু রাগ করিনি। আরে ভাবলাম চড়টা আমার তুমি ভালোবেসেই মেরেছো। প্রথম দর্শনে দুর্গাকে ভালোবেসে ফেলেছি, তাই দুর্গা আমার ভালোবাসার প্রতিদান দিল চড়ে মেরে। আরে মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? কিন্তু একদিন আমি ওকে মারবো, তবে আমার এই হাত দিয়ে নয়, চক্রান্তের চাবুকে ক্ষত বিক্ষত করে ওর রক্ত দিয়ে লিখবো আঘাতের বদলে প্রতিঘাত। এই দীপেন্দু বোস একবার যখন তোমার যৌবন নদীতে জাল ফেলেছে, মাছ তুলবে। ও মায়েরা, আমার কেমন আছে? আপনাদের আছে? এই তাহার লাইয়া চটন খাইছে হায়। তাই বলি বাজার খরচ এত হয় কি করে? এদিকে চরণ বাবাজি আমার সর্বস্ব হরণ করছে। দেখেন কর্তা, মেলা ফ্যাসর ফ্যাসর করবেন না। একবার রাইগা গেলে সাত কাণ্ড রামায়ণ করে সাত করবি না শুয়োর? কইলেন কি কর্তা? আপনাকে বাসায় ধর্মঘট কইরা খাওয়া দাওয়া দফা কইরা চান। তাহলে তুই বাজারের পয়সা ইচ্ছা মতো গেড়াগাল করবি, আর আমি তো আর কোনো প্রতিবাদ করতে পারবো না। কাজের লোকের জন্য যখন এখানে ওখানে ধর্ণা দিয়া এই আমাগো ইউনিয়ন অফিসে আইয়া কইলেন, তখন কি বইলা আমার লই আইছেন কর্তা? হ্যাঁ বলেছিলাম তোকে কোনো হিসাব চাইবো না। কোন হিসাব দিব না। হ্যাঁ বলেছিলাম কিন্তু আর এখন কইতাছে হিসাব দিতে হইব। বাধ্যক ভাতা রবিবার ছুটি নাই, বাধ্যক ভাতা দিবেন নাই, তেল সাবান দিবেন নাই। মাঘের মতো পাইছেন, তোকে পন্ডিত তেল সাবান দিয়ে দিলে অত ভালো। আর কোনদিন হিসাব চাইয়া আমাকে লজ্জা দিবেন না কর্তা। আমাকে রাত বড্ডই খারাপ। কি ঝগমারি করে তোকে এই বাড়িতে এনেছিলাম। বেশ বাবা বেশ, আর তোর কাছে কোনোদিন হিসেব চাইবো না, হলো তো? বাহ বাহ বাহ, সুন্দর কইছেন কর্তা, সুন্দর কইছে। তবে এই সপ্তাহে আমাকে বললি যে বড় একটা টেলিভিশন আই না, আমাকে চিন্তা কিন্তু তুমি করলো। টেলিভিশন আজকে হ্যাঁ কর্তা টেলিভিশন সব হবে, সব হবে, তুই যাবি? এই চাইতাজি কর্তা, এইটাই সেই ভুল লাগেছি কর্তা, সেই ভুল লাগেছি। তবে ওই মাছটা লই আসুন কর্তা, আপনাকে আজ একটা নতুন জিনিস খাওয়াইবো। নতুন জিনিস? আজকে হ্যাঁ কর্তা, নতুন জিনিস। ওই চিংড়ি মাছ আর বড় বড় কেঁচো দিয়া আবার ডিস্কো ড্যান্সার খাওয়াইবো। কেঁচো? হ্যাঁ কেঁচো কর্তা, ওই যে দেখেন ওই যে গাছে ধুইলে খায়। কেঁচো নয় রে বাবা, ওটা এঁচো। আরে মশাই ওই হইল আজকাল মাইয়ারা যদি এই শাড়ি চাইনা আর না প্যান্ট পরে, তা হইলে কেন কেঁচো কেন এসো হইবে না কর্তা? তো তোর দাবি কি নাচ করে? আরে মশাই নাচ নয় ডিস্কো। আপনি ডিস্কো মানে বুঝেন না? ডিস্কো মানে ফ্যাশন নাম রাইটা কাজী। এই যেমন বড় বড় কোম্পানিরা বাইশোকের মাল দিয়া মাল বাজারে ছাড়তাছে। কিরকম? এই আপনি ধরেন না, ময়রার দোকানে গিয়ে কইবেন মৌসাই দেন, আপনি ঠিক পাইবেন। আর ওই সুন্দর বলে সেলুনে দিয়া কইবেন আমি মিঠুন কাটিং চুল কাটুন, ব্যাস একটা হিট মেশিন করা পাই কইরা আপনাকে মাথার শাড়ি বসে না বন কইরা ঘুরাইয়া হিট যা আপনাকে ঠিক মিঠুন কইরা ওই যে শ্রী দেবী আছে, শ্রী দেবীর হাত ধইরা তুই যাবি? এই যাইতাই
কর্তা এই যাইতাছি। চিড়িয়াখানায় অনেক পশু দেখেছি, কিন্তু এরকম পশু আমি কোথাও দেখিনি। হলেও চরণদার মধ্যে একটু মানবিকতা আছে বাবা। চল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি আলোচনা বাবা? কাল যে মেয়েটিকে দেখে এলাম, তার সম্বন্ধে কিছু আলোচনা করি। বেশ বলুন, কি আলোচনা করতে চান আমার সঙ্গে? আমার বাল্যবন্ধু দীনেশ নন্দী, তার মুখে শুনলাম এটা হাঁকারে নেই, আর লেখাপড়া ছাড়া অন্য কোনো যোগ্যতা তার নেই। আর আর চরিত্র সম্বন্ধে যা বললে, উনি যা বলেছেন সব মিথ্যে বাবা। আচ্ছা তুমি এবার অফিসে যাও। কেন বাবা? শ্রমিকের মাইনেগুলো তুমি পেমেন্ট করে আসবে। কিন্তু লেবাদের দায় দায়িত্ব আপনি তো এতদিন বহন করেছেন। হ্যাঁ, পাহাগুলোর ছেলে। শোনো, এখন তুমি বড় হয়েছো আর আমি বৃদ্ধ, তাই এখন থেকে যাবতীয় কাজকর্মের দায়িত্ব সব তোমাকে বহন করতে হবে। আমি আর পরে তাহলে আমাকে দুঃখ দিও না বাবা, আমি কিন্তু তাহলে আচ্ছা বেশ বাবা, বেশ আর বলবো না। বাবা যাওয়ার সময় তোমাকে একটা কথা জানতে বলেছি। বলো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি কি ওই মেয়েটাকেই করব, এই কথাটা আমি তোমাকে জানিয়ে গেলাম। বোকা ছেলে, বুঝতে পেরেছি। উজ্জ্বল নিশ্চয়ই মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি নেতৃত্বের অধিকার নিয়ে ওদের এই নিষ্পাপ ভালোবাসাকে আমি দুহাতে গলা টিপে হত্যা করতে পারি। তাতে হয়তো ও প্রচন্ড আঘাত পাবে, তবু এই প্রবেশগুপ্ত সন্তান সে অন্ধ হয়ে তাই আমি তোকে কিছুতেই বিক্রি যেতে দেবে না। আমি একটা হাই সোসাইটির মানুষ, আমার একটা রুচিবোধ আছে। এই লজ্জা আমি আর সহ্য করতে পারছি না। আমিও আর সহ্য করতে পারছি না। ভালোবাসার তীক্ষ্ণ ফলায় আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। তুমি বিনা পারমিশনে আন্দোলন হলে প্রবেশ করে নির্লজ্জের মতো কথা বলছো। আর নির্লজ্জের মতো আপনার সম্মুখে আসতে বাধ্য করেছে আপনার পুত্র উজ্জ্বল। চুপ করে মূর্খ। আমার বাড়িতে এসে আমার মুখের সামনে আমার পুত্রের নামে নিন্দা করতে তোমার জিভটা এতটুকু কাঁপলো না? যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। স্যার, আমার একটা কথা অন্তত শুনুন। যা বলতে এসেছো তাড়াতাড়ি বলে আমাকে একটু একা থাকতে দাও। আপনার পুত্র উজ্জ্বল অন্ধ কামনায় উন্মত্ত হয়ে যে মেয়েটিকে জীবন সঙ্গিনী করতে চলেছে সে শুধু আমার যুবক। হ্যাঁ, পিতৃত্বের লাগাম ধরে তাকে ব্যাকে নিয়ে আসুন। খণ্ডে আর অগ্রসর হতে দেবেন না, কারণ সামনেই কিন্তু চোরাবালি। তুমি আমি বিপদের সাইনবোর্ড, তাই কথাটা ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছি। কোটিপতি ভবেশ গুপ্তকে তুমি চোরাবালির ভয় দেখাচ্ছ। আমিও কিন্তু আপনার চেয়ে কোনো অংশে কম নই। তাহলে ওই হাগরের মেয়ে দুর্গার সঙ্গে তোমার কি সম্পর্ক? দুর্গা আমার ভাবি স্ত্রী। 5 বছর ধরে দুর্গা আমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ। না না, এ কি বলছো যুবক? হ্যাঁ, আপনার পুত্র উজ্জ্বল টাকার লোভ দেখিয়ে আমার ভালোবাসাকে সে কিনে নিতে চায়। আমার ক্ষতি করলে কিন্তু আমি তাকে যুবক, হ্যাঁ, দানা কাটা জোটাইয়ের মতো ভূতলে করে ছটপট করে প্রাণ হারাতে হবে। কথাটা যেন মনে থাকে। মনে হচ্ছিল ওই জানোয়ারটার গালে একটা কষে চড় মারি। উজ্জ্বলের বিবাহ আমি ওখানেই যাব, দেখি ও আমায় কি করতে পারে। বাবা ও সারা ঘর পড়লো তন্ন করে খুঁজলাম, কোথায় বাবার খুঁজে পেলাম না। বাবা বাবা একদম চুপ থাকবি শালা। চিৎকার করবি তো শালা বাবার ভোগে পাঠিয়ে দেবো। কে কে তুমি? আমি কে? শালা পোশাক দেখেও মালুম করতে পারছিস না? সত্যি করে বলুন আপনার পরিচয় কি? আবে শালা কোনোদিন রাজা গুন্ডার নাম শুনেছিস? ও তাহলে আপনি সেই রাজা গুন্ডা। আবে শালা রাজা গুন্ডার নাম শুনে মুখটা পোড়া বেগুনের মতন হয়ে গেলে করবে হৃদয় না। সকলে আমাকে ভালোবাসে, শুধু তাই নয়, সামনে দেখলে মূর্তিমান পেন মনে করে সব করা মরতে যায়। আর তুই? আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। কি বললি? হ্যাঁ ঘৃণা করে। আপনি হাজার হাজার মানুষের নিরান্ডলে ঘর ছাড়া করতে পারেন, আপনি সর্বহারাদের তাদের সুখের সংসারে আগুন ধরাতে পারেন, আপনি ধনীর ঘর ধর্ম লুণ্ঠন করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখো রাজাও, জয়ের জোরে ভালোবাসাকে কখনো আদায় করা যায় না। অবশ্যই ভালোবাসা
ছোটবেলা তারা পুতুল খেলে। তোর মতন সালারা একটা নির্ল মেয়েদেরকে ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের চৌপট চুষে খেয়ে চোখে হাঁটি রামরার মতন ছুড়ে ফেলে শুধু সন্তান ওদের মতো সাবধান নাকি মুখত ছিঁড়ে ফেলতে আজকের সমাজে জন্ম নিয়েছে এই চলন্ত দর্পণ রাজা গুন্ডা। বাড়িতে কেউ আছেন? আমি থানা থেকে আসছি। এই সারা পুলিশগুলো একটু সন্দেহ থাকতে আমি যে এখানে এসে পৌঁছেছি সারা ঠিক থেকে বাচ্চারা ঠিক টের পেয়ে গেছে। আচ্ছা আমি এখন এই সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছি, আবার দেখা হবে। কে ওই রাজা কোনটা? ওকে দেখে আমার মনে হচ্ছে ও আমার অনেক অনেক দিনে তার চেনা। এই বাড়িতে একজন গুন্ডা ঢোকেনি? আপনি প্রবেশ করার আগেই সে এখান থেকে প্রস্থান করেছে। ও মাই গড, পালিয়ে গেল। হ্যাঁ। তাকে আপনি বেঁধে রাখতে পারলেন না? না 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 না, ওই রাজা গুন্ডাকে বেঁধে রাখার মতো শক্তি আমার নেই অনন্ত বাবু। আমি আমি আপনার জন্য হাত জোড় করে অনুরোধ করছি, যদি পারেন ওই রাজা গুন্ডাকে গ্রেপ্তার করে এই দেশ দশ এই সমাজকে বাঁচান। রাজা গুন্ডা, রাজা গুন্ডা, রাজা গুন্ডা, কোন পথ দিয়ে গেছে সেই রাজা গুন্ডা? ওই খিড়কির দরজা দিয়ে পালিয়েছে। না না, আর দেরি নয়, যে কোনো উপকারে ওই রাজা গুন্ডাকে গ্রেপ্তার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। কি দেখছিলি? সত্যি করে না বললে তোদের চান তো কমা দেবো। আমার মতো দুর্বল মানুষকে ওই রাজা গুন্ডা তোমাদের ভয় করে না। রাজা সাজাকে দেবে। কুরবান খান সাজা কে দেবে রে উন্মান? এই উন্মাদ হয়ে যখন মাতৃগর্ভ ভেদ করে এই পৃথিবী লোকে আসে তোমাদের মতো শয়তানদের শয়তানিতে আমরা হয়েছি আজ উন্মাদ। কি বলি জানেন? শয়তান? আপনাকে আরেকবার শয়তান বললেন? চাবুক মেরে গায়ের চামড়া তুলে লবণ ছুটিয়ে দেবো। তোমাদের স্বার্থে লোকের চাবুকের কষাঘাতে আজ হবে রক্তবিহীন কলঙ্ক। তাই কঙ্কাল নিয়ে চাবুক মেরে কোনো লাভ হবে না বন্ধু, কোনো লাভ হবে না। এইবার এই চাবুক কেড়ে নিয়ে তোমাদের মুখের ক্ষত বিক্ষত করে বসিয়ে দেবো এই চাবুকের জেলার মতো। যা যা, সূর্যের ভয় কুরবান কাঁপিত নয়। তুমি ভুল করছো কুরবান খা। এটা বিংশ শতাব্দী, আজ থেকে 50 বছর আগে পর্যন্ত এই পরাধীন ভারত মাতার বুকে দাঁড়িয়ে লোভের অস্ত্রাঘাতে আমাদের বুকে রক্ত স্রোত বইতেছ। কিন্তু আজ আর সম্ভব নয়। ওই ইংরেজের বাচ্চাটার কুকুর এবার এই প্রতিশোধের অস্ত্রে তোমাদের কুরবান হতে হবে। ওই কুরবানি দেব ওই শয়তান, ওই নিরঞ্জন সরকারকেও। নিরঞ্জন সরকার? হ্যাঁ, নিরঞ্জন সরকার। সে শুধু আমার সুখের ভাগে ছাই যায়নি, সে আমার শান্তির সংসারে আগুন ধরিয়েছে। আর তার ওই অগ্নি শিখায় আমার মন প্রাণ জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। তাই নাকি? কিন্তু আমি তাকে সহজে ছাড়বো না। যে আমার স্ত্রীর সতীত্ব নষ্ট করেছে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছে। আমাকে করেছে পাগল। তাকে যে কোনো মুহূর্তে পাবো আশ্রয় ফেলে তার এই বুকের উপরে বসে আমার এই সবল হাত দুটো দিয়ে তার পাষাণ্ড বুকটা দোফাক করে লাল লোকরে নররাক্ষসের মতো কোকড়ার রক্ত পান করবো। তারপর শয়তানের লাল রক্ত আশ্রা করে নিয়ে মুছিয়ে দেব আমার স্ত্রীর কলঙ্ক।
কেলেঙ্কারি। পাকপন্থের ভুলটা রাধাও নাচবে না, কারণ ওই নিরঞ্জন সরকার কবে মরে পড়ে ভূত হয়ে গেছে, তাই এখন তার পরিণতি পরিণামের কথা ভেবে তুই খুন না করে পালিয়েছিস। তুই কি জানিস না এই হিংস্র টাকা খুললে হলে তো ভালোবাসে। আর একবার আমাকে বিশ্বাস করো না, তুমি তো জানো এই মুসলমানের বাচ্চা কুরবান খান জান দেবে কিন্তু সে বেইমানি করবে না। বলো না তার কুরবান খা হুকুম পেলে এখনই খেপা হিংসের মতো ওই জানোয়ারটার উপর ঝাঁপিয়ে পড়বে, তার তাজা বন্ধু হাতে রেখে আপনার সামনে উপস্থিত হবে। ওই বাসু শেট্টি দুনিয়ার পক্ষে সরিয়ে দিতে না পারলে আমাকে জীবনের বাকি দিনগুলো অন্ধকারে ছেড়ে বসে কাটাতে হবে। ওস্তাদ कभी नहीं होगा उसूलों का पट्टे को मैं जीने नहीं दूंगा। কি বলেছেন ওস্তাদ? তার আগে আমাদের চলার পথে যে কাটা তাকে সমূলে উপড়ে ফেলি বুদ্ধিমানের কাজ হবে, তবে আখেরে কোনো বিপদ হবে না। আমি চাই নিয়ন্ত্রণ সরকার এই কথাটা কুরবানটা টের পাইনি তো। কি এত ভাবছেন ওস্তাদ? হ্যাঁ না মানে আচ্ছা কুরবানটা আমি যে কে এই কথাটা কোনোদিন তোমার জানার চেষ্টা করবো। খোদার নামে কসম করে বলছি ওস্তাদ, তুমি যে কে তা জানবার জন্য কোনোদিন কোনো আগ্রহ আসেনি। আর তাই যদি কোনোদিন জানার চেষ্টা করেছিস তাহলে তোকে আমি ভালোবেসে উপহার দেবো আমার এই পিস্তলের একটা করে। কিন্তু আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছো? আপনার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, আপনি তো সেই হিংস্র টাইগার। ও কিন্তু তুমি কি জানো না এই হিংস্র টাইগারের সামনে মানুষ বললে বাঁচা অসম্ভব। কিন্তু আমি তো মানুষ নই, আমি একটা পাক্কা শয়তান। যুগ যুগ জিও বেটা, যুগ যুগ জিও। তো বলো আমার কাছে আগমনের কারণ। আপনার সাহায্য চাই আমি। সাহায্য? বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি একটা মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এক শয়তান আমার এই ভালোবাসার পাখিটাকে ছিনিয়ে নিতে চায়। ও বুঝেছি, যাতে সারা জীবন ওই পুষ্পরিত ফুলের মধুটাকে আপনি একাই পান করতে পারেন। একদম ঠিক তাই। একটা ফুলে দুটো ভ্রমরা, কিন্তু এর মধ্যে একজনকে যে বঞ্চিত হতে হবে সেই চেষ্টাই করুন টাইগার। আমি আপনাকে মোটা টাকা পারিশ্রমিক দেবো। টাকা পেলে টাইগার দিনকে রাত রাত্রি দিন করে দিতে পারে। টাইগারের মধ্যে দয়া মায়া মমতা বলে কিছু নেই। আত্মীয় স্বজন সে কাউকে চায় না। সে এক হাতে চায় মুঠো মুঠো টাকা, আর অন্য হাতে সুন্দরী নারীর ভালোবাসা। টাইগার আর মেয়ে মানুষ নেই, টাইগারের জীবন গলা। টাকাই হলো এই দিন দুনিয়ার মালিক। তাহলে আমি এখন নিশ্চিন্ত। হোস মেজাজে দুর্গাকে বিয়ে করে ফুর্তির খাওয়া উড়িয়ে খুশি নৌকায় পাল তুলে প্রেম সাগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দেওয়া। ও শিওর শিওর। আর তারপর ওই হিংস্র দীপেন্দু বোস বুঝিয়ে দেবে দুর্গাকে যে কত বড় ভুল কাজ করেছে। কিন্তু কোন প্ল্যানে আমরা কাজ করবো? আমার প্ল্যান হলো ওই ভবেশ গুপ্তকে শাসিয়ে যখন কোনো কাজ হলো না, তখন আমাকে ধ্বংসের গুটিটা ভাগ্যের বটে চাল দিতে হবে। তার মানে 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 আর কিছুক্ষণ পর পাশের এই রাস্তা দিয়ে উজ্জ্বল বিয়ে করতে যাবে। আমি চাই আপনারা দুজন ওকে এখানে আটকে রাখুন, আর ঠিক সেই সুযোগে আমি বরের টোপর মাথায় দিয়ে তস্কর ভ্রমণের মতো ওর জীবনটাকে আউট করে দেওয়া। একেবারে আউট হয়ে যাবে না মালিক। নো মাই ডিয়ার, একদিন ওকে আপনাদের হাতেও আমি তুলে দেবো। ও সত্যি সত্যি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।